হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স এগেইন। ভিউয়ার্স, যাদের জেআরবিটি মাল্টিটাস্কিং ভাইভা ইন্টারভিউ এখনও হয়নি, তোমাদের জন্যই এই ভিডিও বানানো। জেআরবিটি মাল্টিটাস্কিং ভাইভা ইন্টারভিউ যেদিন থেকে শুরু হয়েছে, অর্থাৎ 1 ডিসেম্বর থেকে এখন পর্যন্ত যতদিন যে কোয়েশ্চনগুলি জিজ্ঞেস করা হয়েছে সেগুলি নিয়ে আমি ভিডিও বানিয়েছি। যারা ভিডিওটি দেখেনি, তোমরা এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে, সেখান থেকে সবগুলি ভিডিও দেখে নেবে। ভিউয়ার্স, যেসব ক্যান্ডিডেটদের এখনও ভাইভা ইন্টারভিউ বা মৌখিক ইন্টারভিউ হয়নি, তোমরা কিন্তু ভালো করে প্রিপারেশন করে যাবে ইন্টারভিউ দেওয়ার জন্য। কেননা এবারই ত্রিপুরা রাজ্যে জেআরবিটির মাধ্যমে প্রায় 2500 জন একসাথে লোক নিয়োগ করা হচ্ছে। অর্থাৎ আপনার এবার চাকরি পাওয়ার সুযোগ অনেক চান্স রয়েছে। এই সুযোগ হাতছাড়া করবে না। এখন সব কিছু ভুলে গিয়ে মন প্রাণ দিয়ে পড়াশোনা করো, দেখবে তোমার জীবনে সাফল্য আসবেই। কেননা এই সুযোগ তোমার জীবনে আবার নাও আসতে পারে। আমি তাই বারবার বলছি, একদম ভালো করে প্রিপারেশন নেবে ভাইভা ইন্টারভিউ এর জন্য। ভিউয়ার্স, যেসব ক্যান্ডিডেটদের ইন্টারভিউ হয়ে গেছে, তোমরা এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাদের কি কোয়েশ্চন জিজ্ঞেস করা হয়েছে সেগুলি পাঠালে খুবই উপকৃত হব। তাহলে দেরি না করে আজকে জেআরবিটি মাল্টিটাস্কিং স্টাফ গ্রুপ ডি ভাইভা ইন্টারভিউতে কি কোয়েশ্চন জিজ্ঞেস করা হয়েছে সেগুলি দেখে নেব। ভিউয়ার্স, এর আগে গতকালকে অর্থাৎ 27শে ডিসেম্বর 2023 সেকেন্ড শিফট ভাইভা ইন্টারভিউর কোয়েশ্চন আরও একজন ক্যান্ডিডেট আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিয়েছে এবং বলছে এই কোয়েশ্চন নিয়ে ভিডিও বানিয়ে আপলোড করার জন্য, যাতে করে আরও একজন বা অন্য জিআরবিটি এমটিএস ক্যান্ডিডেটরা হেল্পফুল হয়। ভিউয়ার্স, তাহলে দেরি না করে আমরা গতকালকে তাকে কি কোয়েশ্চন জিজ্ঞেস করা হয়েছে আমরা দেখে নেব। এখানে ইন্টারভিউর ডেট দেওয়া রয়েছে 27/12/2023, আফটারনুন সেশন অর্থাৎ সেকেন্ড শিফট। প্রথম প্রশ্নেই রয়েছে এখানে দেখে নেব, পার্লামেন্টে কয়টি কক্ষ ও উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ কি? ভিউয়ার্স, পার্লামেন্টের কয়টি কক্ষ রয়েছে এটা আমাদের সবার জানা রয়েছে। পার্লামেন্টে দুইটি কক্ষ রয়েছে। ইন্ডিয়ান পার্লামেন্ট প্রতিষ্ঠিত হয়েছিল 1952 সালে। এগুলিও মনে রাখবে সঙ্গে। এরপরে কক্ষগুলির নাম হচ্ছে উচ্চ কক্ষ ও নিম্ন কক্ষ। উচ্চ কক্ষের নাম হচ্ছে, এখানে জিজ্ঞেস করা হয়েছে উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ কি? উচ্চ কক্ষ হচ্ছে রাজ্যসভাকে উচ্চ কক্ষ বলা হয়, এর মেয়াদ হচ্ছে 6 বছর। এরপরে নিম্ন কক্ষ বলা হয় লোকসভাকে বলা হয়, এর মেয়াদ হচ্ছে 5 বছর, মনে রাখবে। এর সাথে জেনে রাখবে রাজ্যসভাকে কাউন্সিল অব স্টেটস বলা হয়, আর লোকসভাকে হাউস অব দ্য পিপল বলা হয়। এরপরের প্রশ্নই রয়েছে, ত্রিপুরা বিধানসভায় এসটিদের জন্য ও এসসিদের জন্য কয়টি আসন সংরক্ষিত?
ভিউয়ার্স, আমাদের সবার জানা রয়েছে ত্রিপুরা বিধানসভায় আসন সংখ্যা রয়েছে 60টি, 60টি। এর মধ্যে এসটিদের জন্য সংরক্ষিত আসন রয়েছে 20টি, 20, এবং এসসিদের জন্য শিডিউল কাস্টদের জন্য আসন সংখ্যা সংরক্ষিত রয়েছে কয়টি? 10টি, 10 নাম্বারস সিট সংরক্ষিত রিজার্ভেশন রয়েছে। এর সাথে সাথে এগুলিও জেনে রাখবে 2023 বিধানসভা ইলেকশন কততম? এর উত্তর হবে 13তম। বিধানসভার মেয়াদকাল হচ্ছে 5 বছর। ত্রিপুরার বিধানসভা প্রতিষ্ঠিত হয়েছিল 1963 সালে। 1963 সালে ত্রিপুরার বিধানসভা প্রতিষ্ঠিত হয়েছিল। ওই সময়ে ত্রিপুরা রাজ্যের বিধানসভার আসন সংখ্যা ছিল 30টি। এরপরে 1971 সালে ত্রিপুরার বিধানসভার আসন সংখ্যা 30টি থেকে 60টি করা হয়। এগুলো মনে রাখবে। এরপরের প্রশ্ন, সিডিপিইউ এর পুরো নাম কি? সিডিপিইউ এর পুরো নাম হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার। এরপরের প্রশ্ন, ভারতের কোথায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়? ভারতের কোথায় সবচেয়ে বৃষ্টিপাত হয়? মৌসিনরামে সবচেয়ে ভারতে বেশি বৃষ্টিপাত হয়। এটি মেঘালয়ে অবস্থিত। এরপরের প্রশ্নে রয়েছে ত্রিপুরার লোকসভার আসন সংখ্যা কয়টি? ত্রিপুরার লোকসভার আসন সংখ্যা কয়টি? এর উত্তর হবে 2টি। পূর্ব ত্রিপুরা এতে 1টি রয়েছে আসন সংখ্যা এবং পশ্চিম ত্রিপুরাতে আসন সংখ্যা 1টি রয়েছে। বর্তমানে ত্রিপুরার লোকসভার সদস্য হচ্ছে, এখানে জিজ্ঞাসা হচ্ছে কিন্তু তাদের নাম কি কি। বর্তমানে ত্রিপুরার লোকসভার আসনে যারা যারা রয়েছে তাদের নাম হচ্ছে, পশ্চিম ত্রিপুরার আসনে প্রতিমা ভৌমিক এবং পূর্ব ত্রিপুরা আসনে রয়েছে রেবতী মোহন ত্রিপুরা। লোকসভার মেয়াদকাল হচ্ছে 5 বছর। ভিউয়ার্স, এর সঙ্গে সঙ্গে জেনে রাখবে রাজ্যসভার মেয়াদকাল হচ্ছে 6 বছর। আমাদের ত্রিপুরা রাজ্যের লোকসভা নির্বাচন কিন্তু 2024-এ হতে যাচ্ছে। সম্ভবত এপ্রিল কি মার্চে লোকসভা নির্বাচন হতে পারে। এরপরে জিজ্ঞেস করা হয়েছে মৌলিক কর্তব্য কয়টি এবং যে কোনো 3টি মৌলিক কর্তব্য বলো। ভিউয়ার্স, আমাদের ভারতবর্ষে মৌলিক কর্তব্য কয়টি? এগুলা সবারই জানা রয়েছে, 11টি রয়েছে। এবং এখান থেকে বলা হয়েছে যে 3টি মৌলিক কর্তব্য বলার জন্য। তোমরা 11টি মৌলিক কর্তব্য থেকে যে কোনো 3টি তোমাদের সুবিধা মতো বলে দেবে। আমি এখানে 3টি মৌলিক কর্তব্যগুলি বলে দিচ্ছি। 11টি থেকে তোমরা যে কোনো 3টি বললেই হবে। আমি এখানে 3টি বলে দেব যেগুলি সহজ হবে তোমাদের ক্ষেত্রে। 1 নাম্বার, সংবিধান মেনে চলা এবং তার ধারণা ও প্রতিষ্ঠা, জাতীয় পতাকা এবং জাতীয় সহযোগিতা সম্মান করা। 2, জাতীয় সার্বভৌমত্ব, ঐক্য ও সংহতির সংরক্ষণ করা। 3, দেশকে রক্ষা করা এবং দেশের প্রয়োজনে দাগ পড়লেই জাতীয় পরিষেবা প্রদান করা।
এই হচ্ছে মৌলিক কর্তব্য 3টি। এরপরের প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে মৌলিক অধিকার কয়টি এবং কি কি? মৌলিক অধিকার আমাদের 6টি রয়েছে। কি কি এগুলি আমরা জেনে নেব। মৌলিক অধিকার যে 6টি রয়েছে সেগুলি হচ্ছে 1. সাম্যের অধিকার, 2. স্বাধীনতার অধিকার, 3. শোষণের বিরুদ্ধে অধিকার, 4. ধর্মের স্বাধীনতার অধিকার, 5. সাংস্কৃতিক ও শিক্ষাগত অধিকার এবং 6. সাংবিধানিক অধিকার। এরপরের প্রশ্নেই রয়েছে সিপার্টের ফুল ফর্ম। সিপার্টের পুরো নাম কি? সিপার্টের পুরো নাম হচ্ছে স্টেট ইনস্টিটিউট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। আমি আবারও বলছি, স্টেট ইনস্টিটিউট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। এই কোয়েকশনগুলি গতকালকে একজন জেআরবিটি ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করেছে। ভিউয়ার্স, আজকে যে কোয়েকশনগুলি জিজ্ঞেস করা হয়েছে সেগুলি হচ্ছে ত্রিপুরা রাজ্যের আন্তর্জাতিক সীমানা কত? অনেক ক্যান্ডিডেটরাই এই উত্তর দিতে পারেনি। ভিউয়ার্স, আন্তর্জাতিক সীমানা বলতে এখানে বাংলাদেশের সঙ্গে সীমানার কথা বলা হয়েছে। বাংলাদেশের ত্রিপুরা রাজ্যের সীমানা হচ্ছে 856 কিলোমিটার। তাহলে উত্তর হয়ে যাবে ত্রিপুরা রাজ্যের আন্তর্জাতিক সীমানা 856 কিলোমিটার। এরপরে প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে ত্রিপুরা রাজ্যের কয়টি সাব ডিভিশন রয়েছে? 23টি। এরপরে ডিস্ট্রিক্ট কয়টি রয়েছে? ডিস্ট্রিক্টের নাম জিজ্ঞেস করা হয়েছে। ডিস্ট্রিক্ট রয়েছে ত্রিপুরা রাজ্যে 8টি। ডিস্ট্রিক্টগুলির নাম জিজ্ঞেস করা হয়েছে। এগুলা তোমরা জানো, আমি তাই বললাম না, ডিস্ট্রিক্টগুলোর নাম জেনে রাখবে। এরপরে জিজ্ঞেস করা হয়েছে ত্রিপুরা রাজ্যে কয়টি ব্লক রয়েছে? ব্লক রয়েছে কয়টি? 58টি। এরপরে ত্রিপুরার সর্বোচ্চ শৃঙ্গর নাম কোনটি? বেটলাইং শিব। ত্রিপুরার দীর্ঘতম নদীর নাম বলার জন্য বলা হয়েছে। ত্রিপুরার দীর্ঘতম নদীর নাম হচ্ছে মনু নদী। এর উৎপত্তিস্থল জিজ্ঞেস করা হয়েছে। মনু নদীর উৎপত্তিস্থল হচ্ছে সাকান রেঞ্জ। এর ডিস্টেন্স হচ্ছে 167 কিলোমিটার। এরপরে জিজ্ঞেস করা হয়েছে ত্রিপুরা রাজ্যের দীর্ঘতম পাহাড়ের নাম কি? দীর্ঘতম পাহাড়ের নাম হচ্ছে 18 মুড়া রেঞ্জ। এর ডিস্টেন্স জিজ্ঞাসা হয়েছে 106 কিলোমিটার। এরপরে আবার জিজ্ঞেস করা হয়েছে এর সঙ্গে সঙ্গে 18 মুড়ার নতুন নাম কি রাখা হয়েছে? 18 মুড়ার নতুন নাম হচ্ছে হাচুক বেরেম। এরপর জিজ্ঞেস করা হয়েছে হাচুক বেরেম এটি কোন ভাষায় রাখা হয়েছে? এটি ককবরক ভাষায় রাখা হয়েছে। এরপরে জিজ্ঞেস করা হয়েছে ত্রিপুরা রাজ্যের গড় বৃষ্টিপাত কত? ত্রিপুরা রাজ্যের গড় বৃষ্টিপাত হচ্ছে 225 সেন্টিমিটার। এরপরে জিজ্ঞেস করা হয়েছে ওএনজিসি এর পুরো নাম কি? ওএনজিসি এর পুরো নাম হচ্ছে অয়েল ন্যাচারাল গ্যাস অ্যান্ড কর্পোরেশন। এরপরে জিজ্ঞেস করা হয়েছে আইজিএম এর পুরো নাম কি? আইজিএম এর পুরো নাম হচ্ছে আইজিএম হসপিটালের পুরো নাম হচ্ছে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হসপিটাল। এরপরের প্রশ্ন ত্রিপুরার বর্তমান শিক্ষামন্ত্রীর নাম কি? এর উত্তর হবে প্রফেসর ডক্টর মানিক সাহা। এরপরের প্রশ্ন টিবিএসসি এর পুরো নাম কি? টিবিএসসি এর পুরো নাম হচ্ছে ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। এরপরে জিজ্ঞেস করা হয়েছে ত্রিপুরার কত অংশ ভূমি অরণ্যময়? ত্রিপুরার কত অংশ ভূমি অরণ্যময়? এর উত্তর হবে প্রায় 60%। এরপরের প্রশ্ন ত্রিপুরা রাজ্যের রাজ্যপাল তিনি কোন রাজ্যের বাসিন্দা? এর উত্তর হয়ে যাবে তেলেঙ্গানা। ত্রিপুরা রাজ্যের রাজ্যপালের নাম হচ্ছে নাল্লু ইন্দ্রসেনা রেড্ডি। ভিউয়ার্স, এরপরের প্রশ্নগুলি জিজ্ঞেস করা হয়েছে ইন্টারভিউ কক্ষ নাম্বার 10-এ। ত্রিপুরা রাজ্যের শেষ রাজার নাম কি? এর উত্তর হবে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য। এরপরের প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে ত্রিপুরার কোন ফসল বাইরে আমদানি করা হয়? এর উত্তর হবে কুইন পাইনঅ্যাপেল। এরপরে জিজ্ঞেস করা হয়েছে রবীন্দ্রনাথ কতবার ত্রিপুরায় এসেছেন? এর উত্তর হবে 7 বার।
এরপরে জিজ্ঞেস করা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম কাব্যগ্রন্থটির নাম কি? এর উত্তর হয়ে যাবে ভগ্নহৃদয়। এরপরের প্রশ্ন, নারকেলকুঞ্জ কোন মহকুমায় অবস্থিত? এর উত্তর হবে গন্ধাছড়া। ভিউয়ার্স, জিআরবিটি গ্রুপ সি অনেক ক্যান্ডিডেটরা রয়েছেন যারা অফার প্রাপ্ত বা নিয়োগপত্র পেয়েছেন তাদের থেকে বেশি মার্ক পেয়েছে, কিন্তু চাকরির নিয়োগপত্র অর্থাৎ তাদের অফার দেওয়া হয়নি। সেই সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়ে দিলেন জিআরবিটি দপ্তরের মন্ত্রী শ্রী টিঙ্কু রায়। আমরা দেখে নেব তিনি কি বলছেন। অ্যাপ্লাই করার জন্য জিআরবিটি যেন এটা আবারও পুনরায় দেখে, আমরা ইতিমধ্যে দেখে নিয়েছি এবং তাদেরকে জবাবও দেওয়া হয়েছে যে 5 জন, তার মধ্যে একজন হচ্ছে এইজ ওভার, অর্থাৎ 40 বছর। আপনারা জানেন সবাই আমাদের জিআরবিটির ক্ষেত্রে কোভিডের কারণে 1 বছর রিল্যাক্সেশন দেওয়া হয়েছে, 41 বছর। এর মধ্যে একজন যিনি 42 বছর, তো একজন এখানে বাদ পড়েছেন। 2 জন যারা আছে যারা কাগজ জমা দেয়নি, অর্থাৎ ভাইভা যখন পরীক্ষাটা হয় তখন যে সমস্ত ডকুমেন্ট দেওয়ার কথা তার মধ্যে তার সমস্ত ডকুমেন্ট পুরো দেয়নি, এরকম 2 জন আছে। আর একজন আছে যিনি যে বিষয়ের জন্য তিনি পরীক্ষা দিয়েছেন ওই পরীক্ষার যে কাগজ চাই ওই পরীক্ষার কাগজ নেই, অর্থাৎ অনেকগুলো ট্রেডের জন্য দেওয়া হয়েছে। তো ওই ট্রেড সার্টিফিকেটগুলো ইন্ডিভিজুয়াল, ধরুন পাম্প অপারেটর, তো পাম্প অপারেটর আইটিআই সার্টিফিকেট চাইছে, তো আইটিআই সার্টিফিকেট হবে। তো এদের যে ট্রেডের জন্য তিনি অ্যাপ্লাই করেছেন সেই অ্যাপ্লাইয়ের কাগজ ওনার কাছে নেই। আরেকজন এরকম রয়েছে, তিনি যে পরীক্ষা দিয়েছেন অনেকগুলো ক্রাইটেরিয়া ছিল কোনটার জন্য আপনি পরীক্ষা দিচ্ছেন, ওইটাই ফর্মটাই ফিল আপ করেনি। তো এরকম আলাদা আলাদা বিষয় 5 জন। তো কোর্ট এদেরকে দেওয়ার জন্য, অর্থাৎ জব দেওয়ার জন্য নিশ্চয়ই জিআরবিটি যারা দেখছেন তারা বলতে পারবেন, যেহেতু আপনি আমাকে জিজ্ঞাসা করলেন আর যেহেতু আমার দপ্তরে আছে তার জন্য আপনার এটাকে আমি ভাবলাম যে আপনাকে ক্লিয়ার করি। বিষয়টা পুরোপুরি তারা বিস্তারিতভাবে যদি জানতে চান আমাদের দপ্তরে যোগাযোগ করলে নিশ্চয়ই আধিকারিকরা সেটা দিয়ে দেবে। তো মূলত কোর্ট বলেনি এক জায়গায়ও যে তাদেরকে চাকরিটা দেওয়ার জন্য, কোর্ট বলেছে সেই বিষয়টা দেখার জন্য, রিভিউ করার জন্য। তো আমাদের দপ্তর সেগুলো রিভিউ করছে আর সেটা নিশ্চয়ই যারা কমপ্লেইন করেছে, যারা কোর্টে গেছে তাদেরকে জানিয়ে দেবে। সেটা তো প্রশ্নই আসে না, যেহেতু কোনো ক্রাইটেরিয়াতে তারা ফিট বসছে না, অর্থাৎ যেটার জন্য অ্যাপ্লাই করেছে, তখন বলা হয়েছে পাম্প অপারেটরের জন্য আইটিআই সার্টিফিকেট হবে, আইটিআই সার্টিফিকেট সে দেয়নি, তাহলে কি করে হবে? ধরুন সে কোনো ট্রেডের জন্য দিয়েছে, সেই ট্রেড সার্টিফিকেট যদি না থাকে চাকরিটা কি করে হবে? বয়স যার বেশি হয়েছে এরকম তো হাজারো সংখ্যায় থাকবে, যার বয়স বেশি হয়েছে তাহলে তাকে কি করে চাকরি দেবে? তো এই সমস্ত কারণে, যেমন এখন ওর মার্ক বেশি এসছে এর জন্য তাকে দেওয়া হবে এরকম তো নয় না, কারণ এটা তো ইললিগেল হবে। তো কোর্ট বলেনি কোথায় যে তাদেরকে চাকরিটা দেওয়ার জন্য, এটাও ভুল সার্কুলেট হচ্ছে যারা বলেছে, বা বিভিন্ন পত্রপত্রিকা আমরাও দেখি যারা লিখেন আসলে তথ্য ছাড়া লিখেন। এটাও এরা কোর্টের জাজমেন্ট, এটাও বলতে হবে যে কোর্টকেও এরা অবমাননা করছে। কোর্ট যেটা বলছে, কোর্ট যেটা রায় দিয়েছে সেটা তারা বলছেন না।